এই সিরিজটি মূলত ইন্দ্র, বৃষ্টি এবং মায়ার জীবনকে কেন্দ্র করেই। পুলিশ অফিসার ইন্দ্রর পেশাগত জীবনের চাপে তার পরিবারের উপর চলছে তার উপর অভিমান। ঘন ঘন বদলির কারণে মেয়ে বৃষ্টিকেও প্রায় বদলাতে হয় স্কুল, ফলে বদলে যায় তার বন্ধু, বদলায় আশেপাশের পরিবেশ। কিন্তু ইন্দ্র সব জেনেও তাদেরকে সময় দেওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। এই শূন্যতা খানিকটা ভরাট করছে ইন্দ্রর ঘনিষ্ঠ বন্ধু অনির্বাণ, যার বৃষ্টির প্রতি রয়েছে আন্তরিক টান। ইন্দ্রর নতুন পোস্টিং হবার পর অনির্বাণ মায়া ও বৃষ্টিকে ওদের নতুন বাড়িতে নিয়ে গিয়ে সবকিছু গুছিয়ে বাগিয়ে দেয়। কিন্তু এই নতুন জীবনের শুরুতেই যেন ঘনিয়ে আসে অজানা অন্ধকার। বৃষ্টির চারপাশে ঘটতে শুরু করে অদ্ভুত সব ঘটনা, অস্বাভাবিক স্বপ্ন, আচমকা ভয়, আর এক রহস্যময় নাম তাকে তাড়া করে বেড়ায়, নিশীথ সেন। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আজ আমি নিশীথ সেন সিরিজটিকে এক্সপ্লেন করতে চলেছি। ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এই ধরনের হরর মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিও চাইলে অবশ্যই আই বাটনে চেক করে নিতে পারেন। গল্পের শুরুতেই আমরা দেখি একটা লোককে জ্যান্ত জ্বালিয়ে দিচ্ছে কিছু মানুষ, আর অফিসার ইন্দ্র সেটা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এখানেই সিনটিকে শেষ করা হয়েছে। এর পিছনের কারণ আমরা গল্পের পরবর্তী অংশে জানতে পারবো। এবার ইন্দ্রের আবার একটা পোস্টিং হয়েছে নতুন জায়গায়। নতুন বাড়িতে শিফটিং এর দিনেও ইন্দ্র ওর পরিবারের সাথে থাকতে পারেনি। তা নিয়ে মেয়ে বৃষ্টির বিরাট অভিমান। আরো একটা বিষয় বৃষ্টির ভালো লাগছিল না, এভাবে বারবার তার জায়গা চেঞ্জ করা। ওর সব পুরনো বন্ধুদের ছেড়ে আসতে ভীষণ কষ্ট হয়, তাই মুড অফ হয়ে আছে বৃষ্টির। কিন্তু অনির্বাণ সমানে তার মন ভালো করার চেষ্টা করে চলেছে। নতুন বাড়িতে এসে পৌঁছালো মায়া আর বৃষ্টি। এই বাড়িটাও ঠিক করেছে অনির্বাণই। ইন্দ্র অনির্বাণের উপরে সবকিছু ছেড়ে দিব্যি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। বাড়িটা দেখেই বোঝা যাচ্ছে বেশ পুরনো, চারপাশে ঘন গাছপালায় ভর্তি। জায়গাটা লোকালয় থেকে একটু ছাড়া ছাড়া। গেটে ঢুকতেই রয়েছে বিরাট বাগান, রয়েছে দোলনা, কিন্তু আমাদের অনুভব হয় যে দোলনাটিতে কেউ এতক্ষণ ধরে দুলছিল। বৃষ্টিরা আসার পর থেকেই তাদের উপর দোতলা থেকে কেউ যেন নজর রেখে চলেছে। কিন্তু তখন বৃষ্টিরা সেসব কিছুই বুঝতে পারলো না। ওদের বাড়িটা বেশ ভালো লেগেছে। দোতলায় ওদের থাকার ব্যবস্থা করা হয়েছে। বাড়িটাতে রয়েছে সব বড় বড় জানালা। বৃষ্টির ঘরের জানলা দিয়ে সামনের বাগানটা পুরো দেখা যায়। নিজের রুমে ঢোকার পর বৃষ্টি অনির্বাণকে বলল, তুমি বাকি ব্যাগগুলো নিয়ে এসো, আমি এই ট্রলিটা ততক্ষণে বাগিয়ে রাখি। অনির্বাণ চলে যাবার পর ট্রলি টানতে গেলে বৃষ্টি দেখলো চাকাগুলো চলছে না। বৃষ্টি ভাবলো চাকাতে হয়তো কিছু আটকে গেছে। ও ঝুঁকে পড়ে চাকাগুলো দেখতে গেলে বেডের তলা দিয়ে ওপাশে একজোড়া পা দেখতে পেল। ভয়ে আঁতকে উঠে দাঁড়িয়ে বৃষ্টি দেখলো ওপাশে কেউ নেই তো। ঠিক তখনই দোলনাটা দোলার শব্দ পেল বৃষ্টি। ব্যালকনিতে গিয়ে ও দেখলো খালি দোলনাটা নিজে নিজেই দুলে যাচ্ছে। হঠাৎ এক ঝলক কয়েকটা দৃশ্য বৃষ্টির চোখে ভেসে উঠল। একটা পাহাড়ি ঘর, ঘরের বাথরুমে একটা বাথটাব, আর লোহার নখ লাগানো একটা হাত। বৃষ্টি অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল। অনির্বাণ এসে ধরে নিয়ে গিয়ে তাকে বসালো। মায়া জিজ্ঞেস করলো, কি হয়েছে বৃষ্টি? বৃষ্টি বলল, এই বাড়ির বাথরুমটা কোথায়? বৃষ্টি বাথরুমে গিয়ে বলল, এখানে বাথটাবটা কই? অন্যদিকে ইন্দ্র পুলিশের টিম নিয়ে বস্তিতে একজন ক্রিমিনালকে ধরার জন্য লুকিয়ে দাঁড়িয়ে আছে। তাই মায়া ফোন করলেও সেটা রিসিভ করবার সময় নেই ইন্দ্র। শেষমেশ অনেক দৌড়াদৌড়ি করে ইন্দ্র লোকটিকে ধরতে পারলো। লোকটার নাম শ্যামল। শ্যামল সমানে বলে যাচ্ছে, আজকের দিনটা আমাকে ছেড়ে দিন না স্যার, আমার মেয়েটা মরে যাবে স্যার। কিন্তু ইন্দ্র শুনলো না সে কথা। লকআপে ঢুকিয়ে দিল শ্যামলকে। শ্যামল তখনও ছটপট করে একই কথা বলে যাচ্ছে। ইন্দ্র একজন কনস্টেবলকে শ্যামলের পরিবারের খোঁজ নিতে বলল। খোঁজ নিয়ে দেখা গেল শ্যামলের মেয়ে ভীষণ অসুস্থ। ইন্দ্র যতক্ষণে শ্যামলদের বাড়িতে গিয়ে পৌঁছালো ততক্ষণে শ্যামলের মেয়ে মারা গেছে। প্রতিবেশী একটা লোক বলল, মেয়েটা অনেকক্ষণ ধরে ওর বাবাকে দেখতে চাইছিল স্যার। খুব খারাপ লাগলো ইন্দ্রর। ও থানায় এসে শ্যামলকে দুঃখের সাথে ঘটনাটা জানিয়ে ক্ষমা চাইলো। কিন্তু শ্যামল তখন প্রচন্ড রেগে বলল, আমি ছাড়বো না স্যার, আপনাকে, আপনার পরিবারকে আমি শেষ করে দেব। এদিকে বৃষ্টি সবসময় মন খারাপ করে বসে থাকার কারণে অনির্বাণ ইন্দ্রকে অনেক বুঝিয়ে বৃষ্টির জন্য একটা মোবাইল নিয়ে এসেছে। ওতে সমস্ত অ্যাপ ডাউনলোড করে দিয়ে অনির্বাণ বলল, এটাতে বন্ধু বানা, দেখবি ভালো লাগবে। ফোন পেয়ে বৃষ্টির তো ভীষণ আনন্দ। এত বড় বাড়ির বেশিরভাগ জায়গাটাই তালাবন্ধ। সেই রকমই একটা তালাবন্ধ ঘরের ভিতর থেকে কিছু শব্দ শুনতে পাচ্ছিল বৃষ্টি। কিন্তু ঘরের ভিতরে ঢোকার তো উপায় নেই, তাই দরজার নিচের ফাঁক দিয়ে ভিতরটা দেখতে গিয়ে ভিতরে আবার এক জোড়া
পা দেখতে পেল বৃষ্টি, কিন্তু পা দুটো যে কোনো মানুষের নয় সে ব্যাপারে বৃষ্টি নিশ্চিত হয়ে গিয়ে আরো ভয় পেয়ে চিৎকার করে উঠল। বৃষ্টির মা রান্নাঘর থেকে সেই চিৎকার শুনে বৃষ্টির ঘরে এসে দেখলো বৃষ্টি অহেতুক জামা প্যান্ট পরেই শাওয়ারের নিচে দাঁড়িয়ে ভিজছে। মায়া বলল, এ কি রে, তুই জামা কাপড় পরেই স্নান করছিস কেন? আর এতক্ষণ থেকে ডাকছিস, সাড়া দিচ্ছিস না যে? মায়া ইন্দ্রকে ফোন করে এবার একবার আসতে বলল। এখানে আসার পর থেকে ইন্দ্র এখনো এসে পৌঁছায়নি। মায়া বলল, জায়গাটা আমার কেমন অদ্ভুত লাগছে, ভীষণ আনসেফ ফিল হচ্ছে, তুমি তাড়াতাড়ি একবার এসো। পুকুর পাড়ে দাঁড়িয়ে কথা বলছিল মায়া। হঠাৎ পিছন ফিরতেই দেখলো একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। প্রথমটাই চমকে উঠলেও মায়া জিজ্ঞেস করলো, কে তুমি? মেয়েটি বলল, আমি লক্ষ্মী। তোমাদের বাড়িতে কোনো কাজের লোক লাগবে না বৌদি, আমি বাড়ির সব কাজ করে দেব। কি মনে হয় মায়া লক্ষ্মীকে কাজে রেখে দিল। রাত্রে নিজের ঘরে বসে মোবাইল দেখছিল বৃষ্টি। হঠাৎ কাঠের আলমারির পাল্লাটা খুলে গেল। বৃষ্টি উঠে গিয়ে সেটাকে ঠিক করে লাগিয়ে দিল, সেটা ঠিকঠাক লাগছিল না। এই প্রথমবার আমরা বৃষ্টির পিছনে একটা বাচ্চা মেয়ের প্রেতাত্মাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলাম। রাত একটু গভীর, ঘুমিয়ে পড়েছে সবাই। বৃষ্টিও ঘুমিয়ে রয়েছে নিজের ঘরে। আবার হঠাৎ সেই আলমারির দরজাটা খুলে গেল। সেই শব্দে ঘুম ভেঙে গিয়ে বৃষ্টি উঠে বসলো। দেখলো আলমারির ভিতর দিয়ে আলো দেখা যাচ্ছে। আস্তে আস্তে উঠে গিয়ে আলমারিটা খুলে জামা কাপড় সরালে একটা রাস্তা দেখতে পেল বৃষ্টি। সেই অন্ধকার গোপন রাস্তায় টর্চ জ্বালিয়ে এগিয়ে গেল বৃষ্টি, কিন্তু টর্চ মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছিল। অন্ধকারে কিছুটা এগোতেই বৃষ্টি আবার সেই আত্মাকে দেখতে পেল। সেই প্রেতাত্মা যেন বৃষ্টিকে আর এগোতে বারণ করছিল। পরক্ষণেই বৃষ্টি আর সেই আত্মাকে দেখতে পেল না। বৃষ্টি আবার এগিয়ে গেল। এবার বৃষ্টি শুনতে পেল একটা গানের শব্দ, আর দেখতে পেল একটা ঘরের মধ্যে আলো জ্বলছে। সেই ঘরে গিয়ে বৃষ্টি দেখলো একটা লোক বাথটাবের মধ্যে শুয়ে রয়েছে। তখনই বৃষ্টি শুনলো ওর মা বলছে, বৃষ্টি উঠে পড়, অনেক দেরি হয়ে গেছে। বৃষ্টি উঠে দেখলো তার মাথাটা খুবই ধরেছে। ও বুঝতে পারলো এতক্ষণ ও স্বপ্ন দেখছিল। রান্নাঘরে লক্ষ্মীর সাথে কাজ করছিল মায়া। এর মধ্যে ইন্দ্রর ফোন এলে ও একটু বেরিয়ে গিয়ে আবার বলল, এবার অন্তত একবার বাড়িতে এসো, বুঝতেই পারছো নতুন জায়গা। কথা হয়ে গেলে রান্নাঘরে ঢুকলে মায়া দেখলো স্ল্যাবের উপর লেখা রয়েছে বৃষ্টির নাম। এতক্ষণ তো ছিল না। তাছাড়া লক্ষ্মী তো এখানেই রয়েছে। মায়া লক্ষ্মীকে আস্তে আস্তে ডেকে বলল, এটা কে লিখেছে? লক্ষ্মী বলল, কোনটা দিদি? মায়া দেখলো লেখাটা আর নেই। ওদিকে অন্য থানায় ট্রান্সফার করার সময় পুলিশের হাত থেকে শ্যামল পালিয়ে গেল। এদিকে বৃষ্টিকেও এখানকার নতুন স্কুলে ভর্তি করা হয়েছে। শ্যামল পালিয়ে সোজা বৃষ্টিদের বাড়ির কাছে এসে কিছুটা দূর থেকে ওদের ঘরের উপর নজর রাখছিল। স্কুল থেকে বাড়ি ফিরে এসে চেঞ্জ করার সময় বৃষ্টি বলল, কাভারটা ঠিক করিয়েছো মা? দরজাটা খুবই জ্বালাচ্ছে। বলতে বলতে বন্ধ কাভারটা হঠাৎ করে খুলে গেল, আর রুমের খোলা দরজাটা বন্ধ হয়ে গেল। বৃষ্টি ভয় পেয়ে চিৎকার করতে করতে বলল, মা খোলো, আমি ভিতর থেকে লাগাইনি। হঠাৎ লেগে গেল দরজাটা। মায়াও অনেকক্ষণ ধরে ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করছে, কিন্তু খুলছে না। ওদিকে নিচে কেউ বেল বাজাচ্ছে। মায়া বলল, বৃষ্টি ভয় পাস না, বোধহয় তোর বাবা এসেছে। ইন্দ্র একটা ধাক্কা দিতেই দরজাটা খুলে গেল। দেখলো বৃষ্টি বিছানায় চুপচাপ বসে আছে। বৃষ্টি বলল, বাবা, দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গিয়েছিল। মায়া বলল, এই ঘরটাতে কোনো সমস্যা আছে। ইন্দ্র বলল, এটা পুরনো দরজা, হঠাৎ বন্ধ হয়ে যেতেই পারে, এতে সমস্যার কি আছে? মায়া বলল, এই বাড়িতে বাস্তু সমস্যা রয়েছে, আমার ভালো লাগছে না। ইন্দ্র বলল, তুমি জানো আমি এসব বিশ্বাস করি না। ইন্দ্র চেঞ্জ করতে চলে গেল। এদিকে ইন্দ্র ডিস্টার্ব হয়ে আছে। এখানে পোস্টিং হওয়ার পর থেকেই কয়েদি পালানো, তারপর তার জন্য শ্যামলের মেয়েটা মারা গেল। খুবই গিল্ট ফিল করছিল ইন্দ্র। বৃষ্টির একটা সোশ্যাল মিডিয়ায় ফ্রেন্ড হয়েছে, যামিনী সেন। সে মেসেজ করছে, ওয়েলকাম টু হেল। বৃষ্টি হেসে বলল, ওহ, আপনি কি লুসিফার? একদিন রাত্রে আবার ঘুমানোর পর বৃষ্টির ঘরের কাঠের আলমারিটা খুলে গেল, আর রাস্তাটা আবার দেখা যাচ্ছিল। বৃষ্টি আবার ওই রাস্তা দিয়ে আগের দিনের মতোই সেই ঘরটায় গেল। বৃষ্টি দেখলো সেদিনে বাথটাবের লোকটা আজ উঠে দাঁড়িয়ে তার দিকে এগিয়ে এলো। বৃষ্টিকে জড়িয়ে ধরলো। খানিক পরেই লোকটি পিশাচে পরিণত হয়ে গেল, আর তার নখ দিয়ে বৃষ্টির পিঠটা আঁচড়ে গভীর ক্ষত তৈরি করে দিল। বৃষ্টি দেখলো লোকটার মুখটা পোড়া। যন্ত্রণায় ভয়ে চিৎকার করে উঠল বৃষ্টি। মায়া আর ইন্দ্র সেই চিৎকার শুনে বৃষ্টির ঘরে গিয়ে দেখলো বৃষ্টির পিঠ রক্তে ভেসে যাচ্ছে। ইন্দ্র ব্যালকনি দিয়ে নিচটা দেখলো। ও বলছে, নিশ্চয়ই বাড়িতে কেউ এসেছিল। আমরা দেখি নিচে গাছতলায় তখনও শ্যামল লুকিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ইন্দ্র তাকে তখন দেখতে পেল না। মায়া ফার্স্ট এড করে দিচ্ছিল। বৃষ্টি কাঁদতে কাঁদতে বলল, মা, স্বপ্নে কেউ মারলে কি সত্যি সত্যি লাগে? মায়া থমকে গেল।
বলল, কি বলছিস? বৃষ্টি বলল, আমি স্বপ্ন দেখছিলাম কেউ আমার পিঠটা চিরে দিল। মায়া মনে মনে ভাবল, অ্যাস্ট্রয়েল ট্রাভেল। মায়া তার গলা থেকে একটা মা দুর্গার লকেট দেওয়া চেন খুলে বৃষ্টিকে পরিয়ে দিল। নিচে এসে দরজা খুলতে ইন্দ্র দেখলো একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। মহিলাটি বলল, কিছু কি সমস্যা হয়েছে? আমি পাশের ঘরেই থাকি, একটা চিৎকার শুনতে পেলাম। মহিলা সোজা বৃষ্টির ঘরে চলে এলো। মহিলা বৃষ্টিকে বলল, তুমি কি কোনো পোড়া গন্ধ পাও? বৃষ্টি বলল, হ্যাঁ পাই, এই ঘরটাতেই বেশি পাই, এখনো পাচ্ছি। মহিলা গোটা ঘরটাতে কিছু খুঁজতে শুরু করলো। শেষমেশ সেই আলমারির তলা থেকে একটা পোড়া টায়ারের টুকরো খুঁজে পেল মহিলা। মহিলাটা বলল, এটা কোথা থেকে এলো? এটা তো এখানে থাকার কথা নয়। ইন্দ্রর এই মহিলার যেচে পড়ে সাহায্য করতে আসাটা মোটেই পছন্দ হচ্ছিল না। মহিলা তখন নিজের পরিচয় দিয়ে বলল, আমি ইরা মিত্র, আমি কলেজে পড়াই, বিষয় প্যারাসাইকোলজি। ইন্দ্র বলল, এদেশে এই সাবজেক্ট নিয়ে কোনো ইউনিভার্সিটিতে পড়ানো হয় বলে তো আমি শুনিনি। ইরা বলল, আমি বিদেশে পড়াই, 6 মাস হলো আমি এখানে এসেছি। এটা বলেই ইরা চলে গেল। পরদিন সকাল হতে না হতেই আবার ইরা এই বাড়িতে এসে হাজির হলো। বৃষ্টির ছোটবেলার আঁকা ড্রয়িং এর খাতাটা দেখছিল ইরা, আর বৃষ্টি তখন ব্রাশ করছিল। আমরা বাথরুমের আয়নায় আবার সেই বাচ্চা মেয়েটির আত্মাকে দেখতে পেলাম। হঠাৎ একটা ড্রয়িং নিয়ে এসে ইরা বৃষ্টিকে বলল, এই ছবিটাতে তুমি তোমার বাবা মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছো, তাহলে উপরে এই মেয়েটি কে উড়ছে? বৃষ্টি বলল, ওটাও আমি ছোটবেলা থেকেই এইসব স্বপ্ন দেখতাম, মাঝখানে কিছুদিন বন্ধ হয়েছিল, কিন্তু এই বাড়িতে আসার পর থেকে আবার সেই স্বপ্নগুলো দেখছি। বৃষ্টি ইরাকে কাল রাতের স্বপ্নটার কথা বলল। ওদিকে অনির্বাণ এসেছে। ইন্দ্র, অনির্বাণ আর মায়া বাইরের ছাতে দাঁড়িয়ে কথা বলছিল। ইন্দ্রর এই মহিলাটিকে মোটেও ভালো লাগছে না, আর মায়া ইরার কথায় বিশ্বাস করছে। মায়া বলল, সুপার ন্যাচারাল কিছু তো আছে এই বাড়িতে। এদিকে অনির্বাণ বলল, কিন্তু আমি এই বাড়ি ঠিক করবার সময় তো কোনো মহিলাকেই আশেপাশে দেখতে পাইনি। তখনই ইরা সেখানে এলো। অনির্বাণ একটা কাজ মনে পড়ে যাওয়ায় ওখান থেকে বেরিয়ে গেল। ইরা বলল, বৃষ্টি একজন অ্যাস্ট্রয়েল ট্রাভেলার, এটা একটা জন্মগত ক্ষমতা, এটা নিয়ে বিদেশে অনেক কাজ হয়। এক্ষেত্রে অ্যাস্ট্রয়েল ট্রাভেলাররা বুঝতে পারে না যে ওরা ঘুমের মধ্যে অন্য ডাইমেনশনে ট্রাভেল করছে, মানে তাদের সোল অন্য ডাইমেনশনে চলে যায়। ওই ডাইমেনশনে কিছু হিউম্যান আর নন হিউম্যান সোল থাকে, যারা কেউ কেউ খুব খতরনাক হয়। আর এই রকমই একজন সোল হলো ডেমনিক এন্টিটি। এরা খুবই পাওয়ারফুল হয়। এরা অ্যাস্ট্রয়েল ট্রাভেলারদের বডির সাথে কানেক্ট হয়ে গিয়ে আমাদের ডাইমেনশনে চলে আসতে পারে। গতকাল রাত্রে বৃষ্টির সাথেও তেমনটাই হয়েছিল। ওই ডেমনিক এন্টিটি বৃষ্টির সাথে আমাদের ডাইমেনশনে চলে এসেছে। ওকে ফেরত না পাঠাতে পারলে কিন্তু খুবই মুশকিল হয়ে যাবে। ইন্দ্রর এখনো ইরার একটা কথাও বিশ্বাস হচ্ছিল না। ইন্দ্র বলল, এসবের জন্য আপনি কত টাকা নেন? নানান রকম অপমান করায় ইরা তখনকার মতো রেগে আবার চলে গেল। এই সমস্ত ফালতু কথা ভুলে গিয়ে ইন্দ্র বৃষ্টিকে স্কুলে পাঠালো। কিন্তু সেদিন স্কুল একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ায় বৃষ্টি হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে আসছিল। আমরা দেখি শ্যামল ওকে ফলো করছে। শ্যামলকে দেখে ভয় পেয়ে বৃষ্টি দৌড়ে পালাতে গিয়ে একটা গাড়ির সামনে পড়ে গেল। গাড়িটা ছিল ইরার। ইরা আবার বৃষ্টিকে তুলে তার বাড়িতে নিয়ে গেল। এদিকে পড়ে যাওয়ার কারণে বৃষ্টির গলার মা দুর্গার লকেটটা ছিঁড়ে পড়ে গিয়েছিল। শ্যামল সেটা তুলে নিল। মায়া ইরাকে বলল, আমাদের এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। ইরা বলল, এই বাড়িতে কোনো দোষ নেই মায়া, সমস্যাটা বৃষ্টির। ওই ডেমনিক সোলই এইসব ঘটাচ্ছে। তাকে তার নিজের জগতে ফেরত পাঠাতে হবে, নইলে বৃষ্টির বিরাট ক্ষতি হয়ে যেতে পারে। কোনোখানেই ওর হাত থেকে বৃষ্টির নিস্তার নেই। আমি আপনাদের হেল্প করতে পারি, কিন্তু তার জন্য আপনাদের দুজনের সম্মতির প্রয়োজন। সেদিন সকালে মায়া রান্নাঘরে রান্না করতে করতে বলল, বৃষ্টি, দইটা একটু বার করে দে না মা। দইটা বার করা হলে মায়া বলল, আদা রসুনটা একটু মিক্সিতে পিষে দে। বৃষ্টি কোনো কথা না বলেই মিক্সি চালিয়ে দিল। মায়া বলল, একবার চালালে হবে না, আরো একবার চালা। বলতে বলতে মায়ার নজর গেল বাগানের দিকে। দেখলো সেখানে দোলনায় বৃষ্টি দুলছে। বৃষ্টি তো সেখানে দুলছে, তাহলে রান্নাঘরে কে? লক্ষ্মীও তো চলে গেছে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে মায়া দেখলো সেই বাচ্চা প্রেত আত্মাকে। সেই আত্মা বৃষ্টির দিকে হাত বাড়িয়ে কিছু বলতে চাইছিল। ভয়ে মায়ার হাত পা কাঁপছে, কিন্তু খানিক পরেই সেই আত্মা আবার চলে গেল। পরের ঘটনা হলো আরো ভয়ানক। বৃষ্টি দুলতে দুলতে সেই যে দোলনার চেন কেটে পড়ে গেল, বৃষ্টি দেখলো হঠাৎ চারপাশটা অন্ধকার হয়ে গেছে। বৃষ্টি তার বাড়ির ভিতরে গেল। মা মা করে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না।
সেই আলমারি খুলে আবার বৃষ্টি ভিতরে ঢুকলো, দেখলো সেই লোকটা দাঁড়িয়ে রয়েছে। বৃষ্টি পালাতে গেলে লোকটা তার পাটা চেপে ধরলো। বৃষ্টি দেখলো তিনটে মেয়ে সেই ডেমনিক এন্টিটির পা ধরে তাকে বৃষ্টির কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছে। আর অন্য একজন মেয়ের আত্মা একটা লাঠি নিয়ে এসে নিশীথ সেনের মাথায় আঘাত করলো, ফলে পিশাচ বৃষ্টির পা ছেড়ে দিতে বাধ্য হলো। মেয়েগুলো সেই পিশাচকে টেনে ভিতরের দিকে নিয়ে চলে যাচ্ছিল আর বৃষ্টিকে পালিয়ে যেতে ইশারা করছিল। বৃষ্টি চোখ খুলে দেখলো সে বিছানায় শুয়ে আছে। ডাক্তার এসেছে, তার পায়ে ব্যান্ডেজ করা রয়েছে, কিন্তু ডাক্তার অবাক হয়ে বলল ওর পায়ের ক্ষতটা না বড্ড আনইউজুয়াল। দোলনা থেকে পড়ে গেলে কারোর পা এভাবে চিড়ে যায় না। ওষুধগুলো ইমিডিয়েট খাওয়াতে বলল ডক্টর। মায়া দেখলো বৃষ্টির গলায় সেই চেনটা নেই। বৃষ্টি বলল, আমি তো খুলিনি মা, তাহলে কি কোথাও পড়ে গেল? মায়া রেগে ইন্দ্রকে বলল, তুমি তো সারাক্ষণ বাড়ি থাকো না, আমার কথা কেন বিশ্বাস করছো না? এই বাড়িতে প্যারানর্মাল কিছু একটা আছে। ইন্দ্র বলল, আজ আমি তোমাকে এমন একটা কেসের ব্যাপারে বলবো, এই কেসটাতে আমাদের পুরো পুলিশ ডিপার্টমেন্টকে নাড়িয়ে দিয়েছিল। তারপর তুমিই ডিসিশন নেবে এগুলো কোনো ভূত প্রেতের কাজ না কোনো পুরনো শত্রুর কাজ। আমার তখন পাহাড়ে পোস্টিং ছিল, ডুয়ার্সে। ৩-৪ মাসের মধ্যে পরপর দুটো ১৩-১৪ বছরের মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। কোনো ক্লু পাওয়া যাচ্ছিল না। শুধুমাত্র একটাই খবর ছিল যে দুটি মেয়েই নিখোঁজ হয়েছিল সেন স্টেটের বাউন্ডারির আশেপাশে। তাই আমি একদিন সেই সেন এস্টেটের মালিক নিশীথ সেনের সাথে কথা বলতে চাই। নিখোঁজ মেয়ে দুটোর কথা বলাতে নিশীথ সেন বলেছিল এখানে অনেক হিংস্র জন্তু জানোয়ার আছে, মেয়েগুলো তাদের কবলেও পড়তে পারে বা কোনো হিউম্যান ট্রাফিকিং এর র্যাকেটও হতে পারে। নিশীথ সেন বারবিকিউ খেতে খুবই পছন্দ করত, নিজেই বানাতো। সেদিন আমাকেও খেতে দিয়েছিল। খানিক পর একজন মহিলা চা দিতে আসে। সেই মহিলার মুখে চোখে আমি ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পেয়েছিলাম। নিশীথ সেন বলেছিল ওই মহিলা কথা বলতে আর শুনতে পারে না। পরদিন থানায় ওই মহিলা হঠাৎ একটা টিফিন নিয়ে এসে হাজির হয়। আমি ভেবেছিলাম নিশীথ সেন হয়তো কোনো খাবার টাবার পাঠিয়েছে, কিন্তু টিফিনের ঢাকনা খোলার পর আমি তো থ হয়ে যাই। দেখি একটা মেয়ের কাটা আঙুল রাখা রয়েছে সেই টিফিনের ভিতরে। বুঝতে পেরেছিলাম ওই মহিলাগুলোকে এই নিশীথ সেনই মেরেছে, আর সেদিনের সেই মাংস ছিল মানুষের। এই নিশীথ সেন হলো নরখাদক। নিশীথ সেনকে থানায় নিয়ে যাবার সময় রাস্তায় গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ি। ওরা বলে, এই পিশাচকে আমাদের হাতে ছেড়ে দিন স্যার, এর উপর মহলে অনেক হাত আছে, আইন কিছুই করতে পারবে না এই লোকের। কিছুদিন পরই এই লোক আবার বাইরে বেরিয়ে আসবে, আরো অনেক মেয়ের সর্বনাশ করবে। আমি এতটা রেগেছিলাম নিশীথ সেনের উপর যে আমি সত্যি ওকে গ্রামবাসীদের হাতে ছেড়ে দিই, আর গ্রামবাসীরা সেদিন ওকে জ্যান্ত জ্বালিয়ে মেরেছিল। আমার ধারণা ওই কাজে নিশীথ সেনের নিশ্চয়ই একার হাত ছিল না, কেউ তো ওকে সাহায্য করত। এখন সে ফিরে এসেছে, নিশীথের খুব কাছের কেউ আমাদের ক্ষতি করতে চাইছে। ইন্দ্র বলল, কিন্তু কেসটা তো আমি ক্লোজ করে দিয়েছি, আমাকে এক্ষুনি একবার বেরোতে হবে। রাত্রেই ইন্দ্র বেরিয়ে চলে গেল। পরদিন সকালে মায়া গেল ইরার কাছে, বলল নিশীথ সেন বলে কেউ আমাদের ক্ষতি করতে চাইছে। ইরা বলল নিশীথ সেন একজন রাক্ষস ছিল, কোনো এক ভয়ঙ্কর আত্মা বৃষ্টির ক্ষতি করতে চাইছে। অন্যদিকে ইন্দ্র গেল নিশীথ সেনের স্কুলের প্রিন্সিপাল মোহিত বাবুর কাছে। তিনি বললেন, একসময় নিশীথ সেনকে আমি চরম শাস্তির হাত থেকে বাঁচিয়েছিলাম। বড়লোক বাপের কুলাঙ্গার ছেলে ছিল নিশীথ সেন। ছোটবেলা থেকেই বিভিন্ন রকমের কমপ্লেন আসতো। ট্রাস্টি বোর্ডের মেম্বার ছিল নিশীথ সেনের দাদু, তাই ওকে কোনো শাস্তিই দেওয়া হতো না। নিশীথ যখন ক্লাস 8-এ পড়তো তখনই ক্লাসের একটা মেয়ের সাথে নিশীথের ঝামেলা হয়। মেয়েটি নিশীথ আর তার এক বন্ধুর এগেনস্টে কমপ্লেন করে যে ওরা মেয়েটির সাথে অশালীন ব্যবহার করেছে। ব্যাপারটা ধামাচাপা দেওয়া হয় যাতে কোনো রকম পুলিশ কেস না হয়। নিশীথকে কিছুদিনের জন্য সাসপেন্ড করা হয় আর তার বন্ধুকে স্কুল থেকে রাস্টিকেট করা হয়। তারপর নিশীথকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আর অন্য ছেলেটি এই শহর ছেড়ে কোথায় চলে যায় কেউ জানে না। একটা ডায়েরি থেকে সেই ব্যাচের একজনের নাম্বার পেল ইন্দ্র। এদিকে ইরা, মায়া আর লক্ষ্মীকে নিয়ে প্ল্যান চেটে বসেছে। হঠাৎ করে কারেন্ট অফ হয়ে গিয়ে চেয়ারগুলো এদিক ওদিক ছিটকে গেল আর সার্কেলটা ব্রেক হয়ে গেল। লক্ষ্মী উঠে দাঁড়িয়ে গিয়ে জানলা খুলে দেখতে পেল যে মায়াদের বাড়িতে বৃষ্টির রুমে আগুন লেগেছে। ওরা সবাই সেখানে দৌড়ে গেল, কিন্তু কেউ বৃষ্টির ঘরের দরজা খুলতে পারল না। ওদিকে বৃষ্টি ছটপট করছে কিন্তু বেরোতে পারছে না। তখন দেবদূতের মতো শ্যামল এসে বৃষ্টিকে ওই অগ্নিদগ্ধ ঘরের ভিতর থেকে বার করলো। শ্যামল বলল, ইন্দ্রর জন্য আমার মেয়েটা মরেছে। ভেবেছিলাম আমি আপনাদের ক্ষতি করব, কিন্তু পারলাম না। বৃষ্টিও তো আমার মেয়েরই মতো। বৃষ্টির সে মা দুর্গার লকেটটা মায়াকে ফেরত দেয় শ্যামল। সেই মুহূর্তে ইন্দ্র সেখানে চলে আসে আর শ্যামল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ইন্দ্র ওকে তাড়া করে আর গুলি চালায়। শ্যামলের হাতে গুলি লাগে। এদিকে মায়া চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, ওকে মেরো না,
ও বৃষ্টিকে বাঁচিয়েছে। সেদিন সন্ধ্যায় লক্ষ্মী বৃষ্টির ঘরে আবার একটা পুরনো ঘড়ি পেল। মায়া সেটা ইন্দ্রকে দেখালে ইন্দ্র বলল, এটা তো নিশীথ সেনের ঘড়ি, এ বাড়িতে এলো কি করে? এটা তো পুলিশ বাজেয়াপ্ত করেছিল। পুলিশের কাস্টাডি থেকে এটা বেরোলো কি করে? ডুয়ার্সে সেই সিরিয়াল কিলার তাহলে আবার অ্যাক্টিভ হয়েছে। তাকে আমাকে খুঁজে বার করতেই হবে। নিশীথের ফাইলে একটা মৃত মেয়ের ছবি দেখে মায়া বলল, এই মেয়েটাকে আমি এই বাড়িতে দেখেছি। ইন্দ্র বলল, এখানে কোনো আত্মা টাত্মা নেই মায়া, এটা কোনো সিরিয়াল কিলারের কাজ। আমাকে এক্ষুনি বেরোতে হবে। মায়া বলল, কাল বৃষ্টির জন্মদিন, আর তুমি আবার থাকবে না? ইন্দ্র বলল, আমি সব কাজ সেরে সন্ধ্যার আগে ঠিক ফিরে আসবো। আর অনির্বাণ কেকের অর্ডার দিয়েও দিয়েছে। সেই রাত্রে ইন্দ্র লক্ষ্মীকে মায়ের কাছেই থাকতে বলল। ইন্দ্র দেখা করলো নিশীথের ব্যাচের একটা ছেলের সাথে। লোকটা বলল, নিশীথের বন্ধুর নাম ছিল পলাশ। নিশীথ তনিমা বলে একটি মেয়েকে প্রপোজ করেছিল, কিন্তু তনিমা নিশীথকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছিল। কিছুদিন পরে ওরা তনিমাকে মলেস্ট করে, আর ঠিক তার দুদিনের মাথায় ওরা তনিমাকে খুন করে। তনিমার শরীরকে টুকরো টুকরো করে কেটে বস্তায় ভরে ঝোপের ধারে ফেলে রেখেছিল ওরা। ইন্দ্র বলল, আপনার কাছে কি সেই সময়ের কোনো ফটো আছে? এদিকে বৃষ্টিকে জন্মদিনের পায়েস খাওয়ানো হচ্ছে। ইন্দ্র যামিনী সেনের প্রোফাইলে যে 4টে মেয়ের নাম পেয়েছিল তাদের ফাইলগুলো খুঁজে বের করে দেখলো যে তারা সবাই মারা গেছে। ইন্দ্র তৎক্ষণাৎ অনির্বাণকে ফোন করলো। ইন্দ্র বলল, সেই 4জন মেয়েকে মারা হয়েছিল, তাদের মার্ডার লোকেশন গুলো খুঁজে পেয়েছি আমি। লাস্ট 4টে বছর আমি যেখানে যেখানে পোস্টিং এ ছিলাম ঠিক তার পাশের থানাতেই খুনগুলো হয়েছে। প্রত্যেকটি মেয়ের বয়স ছিল 14, আর তাদের খুনগুলো হয়েছিল বৃষ্টির জন্মদিনের তারিখে। আজ বৃষ্টির 14 বছরের জন্মদিন, আর আজকে 7 তারিখ। আমার ধারণা আজ বৃষ্টির উপর অ্যাটাক হবেই। আমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরছি, তুই ওদের ছেড়ে এক পাও কোথাও বেরোবি না। এদিকে বৃষ্টির জন্য অর্ডার করা কেক এসে গেছে। অনির্বাণ সেই কেকটা নিয়ে ভিতরে গেল, কিন্তু বৃষ্টি আর মায়াদেরকে ইন্দ্রর বলা একটা কথাও না বলে বলল যে ইন্দ্রতে একটা ট্রাফিকে আটকে গেছে, ওর আসতে রাত হবে। কিন্তু একথা তো ইন্দ্র বলেনি, তার মানে এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। আরেকটা কথায় খটকা আরো বেড়ে যায়। অনির্বাণ বলে যে ওকে এখনই একটু বেরোতে হবে, একটা কাজ পড়ে গেছে, অথচ ইন্দ্র ওকে কোথাও বেরোতে বারণ করেছিল। ইন্দ্র আসতে পারবে না শুনে মায়া রেগে বলল, তাহলে এখনই সব সেলিব্রেশন হবে, এখনই কেক কাটা হবে, ইন্দ্রকে আসতে হবে না। যাই হোক, কেক কাটা হয় আর সবাইকে দেওয়াও হয়, কিন্তু বৃষ্টি সমানে ওর বাবাকে ফোন করে যাচ্ছিল। ঘরের ভিতর থেকে কোথাও কল লাগছিল না। বৃষ্টি এক টুকরো কেক মুখে নিয়ে বাইরের ছাদে যায়। তখনই ইন্দ্রর কলটা লেগে যায়, কিন্তু বৃষ্টি তার সাথে কথা বলতে না পেরে অজ্ঞান হয়ে যায়। ওদিকে আমরা দেখি ভিতরে মায়া, লক্ষ্মী আর বাকিরাও অজ্ঞান হয়ে গেছে। তার মানে এই সবকিছু অনির্বাণেরই প্ল্যান, কারণ কেকটা ওই অর্ডার করেছিল, আর কেকটাতে নিশ্চয়ই কিছু মেশানো ছিল। এদিকে ইন্দ্রর মোবাইলে নিশীথ সেনের ব্যাচমেটদের একটা ফটো হোয়াটসঅ্যাপের মধ্যে আসে। ইন্দ্র অবাক হয়ে দেখে যে সেখানে রয়েছে অনির্বাণ। মানে এই তাহলে নিশীথ সেনের পার্টনার, এই পলাশ। তখনই ইন্দ্রর মনে পড়ে যায় যে নিশীথ সেনকে যেদিন অ্যারেস্ট করে গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয়েছিল, তখন অনির্বাণ বারবার করে নিষেধ করছিল ওদের হাতে তুলে দিতে। ও নিশীথ সেনকে থানায় নিয়ে যেতে বলছিল, কিন্তু ইন্দ্র ওর কথা শোনেনি। অনির্বাণের সামনেই সেদিন গ্রামবাসীরা নিশীথ সেনকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছিল। সেদিনই অনির্বাণ প্রতিজ্ঞা করেছিল যে ইন্দ্রর সর্বনাশ ওই করবে। অনির্বাণ আর নিশীথ সেন মিলে তনিমাকে 7 তারিখেই মেরেছিল, আর বাকি মেয়েদেরও সেই 7 তারিখেই মেরেছে। 14 বছর বয়সের 7 তারিখটাকেই ওরা বেছে নিয়েছিল, কারণ ওরা ভাবতো যে 7 তারিখে জন্ম নেওয়া মেয়েরা তনিমার মতোই অ্যারোগ্যান্ট হয়, তাই এরা ওদেরকে মেরে তাদের মাংস খেয়ে ফেলতো। অনির্বাণ বৃষ্টিকে ইন্দ্রর হ্যান্ডকাপ পরিয়ে দেয়, যাতে বৃষ্টি অ্যাস্ট্রয়েল ট্রাভেল করে ফিরে আসতে না পারে। ও নিশীথ সেনের কাছে আটকে থেকে যায়, আর সেই আলমারিটা হলো এই দুই জগতের মধ্যেকার দরজা। অনির্বাণ বৃষ্টির গলা থেকে মা দুর্গার লকেটটাও খুলে ফেলে দেয়। অ্যাস্ট্রয়েল ওয়ার্ল্ডের ভিতরে সে বাথটাবে বৃষ্টি আটকে গিয়েছিল। নিশীথ সেন সমানে ওকে ভয় দেখিয়ে বলল, এই হ্যান্ডকাপ তোমার বাবা আমাকে পরিয়েছিল, আজ তার বদলা নেওয়া হবে। এদিকে ইন্দ্র বাড়ি এসে পৌঁছায় আর অনির্বাণের উপর ঝাঁপিয়ে পড়ে। ওদিকে অ্যাস্ট্রয়েল ওয়ার্ল্ডের ভিতরে মায়াও চলে আসে। মায়া দেখলো 4জন মেয়ের আত্মা নিশীথ সেনকে টেনে বৃষ্টির থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এদিকে রিয়েল ওয়ার্ল্ডে ইরা এসে ইন্দ্রর মাথায় আঘাত করে, মানে ইরাও অনির্বাণের সাথেই জড়িত। অনির্বাণ ইন্দ্রকে শেষ করে দিতে যাচ্ছিল, ঠিক তখনই শ্যামল এসে অনির্বাণকে গুলি করে। অনির্বাণ এটা বলতে বলতে মারা যায় যে ও নিশীথের বদলা নিতে পারলো না। ইরা পালিয়ে যায়। ওদিকে মায়া বৃষ্টিকে বাথটাব থেকে ছাড়িয়ে নিয়ে সেই আলমারির দরজা দিয়ে পালিয়ে আসতে যাচ্ছিল, কিন্তু ওদের মাঝখানে এসে দাঁড়ালো নিশীথ।
নিশীথ সেন। 4জন মেয়ের আত্মাও ওদের হেল্প করছিল, কিন্তু নিশীথ সেনের সাথে পেরে উঠছিল না। এদিকে বৃষ্টি আর মায়াকে বিছানায় শোয়ানো হয়েছে, কিন্তু ওদের জ্ঞান ফিরছে না। লক্ষ্মীর জ্ঞান ফিরে আসায় ও বলল মা দুর্গার লকেটটা খুঁজতে হবে, তবেই ওদের জ্ঞান ফিরবে। লক্ষ্মী তাই করলো, লকেটটা খুঁজে ও মায়াকে পরিয়ে দিল। এবার আমরা জানতে পারি যে মায়াও ছোটবেলায় অ্যাস্ট্রোয়েল ট্রাভেলার ছিল, ওর থেকেই বৃষ্টি এটা পেয়েছে। মায়ার বাবা মায়ের গুরুদেব মায়াকে এই মা দুর্গার লকেটটা পরিয়ে দিয়েছিল, যাতে এই শ্রাপিত জগতের থেকে মায়া দূরে থাকে। এখন মায়াকে সেই লকেট এই জগতে পরিয়ে দিলে সেটা অ্যাস্ট্রোয়েল ওয়ার্ল্ডেও মায়ের কাছে পৌঁছে যায়। মায়া এখন সেই লকেট নিশীথ সেনের সামনে রেখে দরজার দিকে এগিয়ে যায়। এই লকেটের কাছে আসার ক্ষমতা নিশীথ সেনের ছিল না, কিন্তু তাও নিশীথ বৃষ্টির হাতটা ধরে ফেলল। তখন বিনসার আত্মা নিশীথকে টেনে ধরে বৃষ্টির হাতটা ছাড়িয়ে দেয় আর ওদের পালিয়ে যেতে বলে। মায়া, বৃষ্টি সে আলমারির দরজা দিয়ে এই জগতে ফিরে আসে। রিয়েল ওয়ার্ল্ডে ওদের জ্ঞান ফিরে আসে, আর ওই 4জন আত্মার মধ্যে 3জন আত্মা মুক্তি পায়, কিন্তু বিনসা নিশীথ সেনের কাছেই আটকে যায়। এদিকে ইন্দ্র শ্যামলকে গ্রেপ্তার করে, কিন্তু বলে যে ওর শাস্তির ব্যবস্থা সেই কম করবে। মায়া বলল শ্যামল আর লক্ষ্মী আমাদের পরিচিত না হয়েও আমাদের কত হেল্প করলো, আর অনির্বাণ যে আমাদের এতদিনের পরিচিত তাকেই আমরা চিনতে পারলাম না। মানুষ এতটাও হিংস্র হতে পারে। ওদিকে ইরা পালিয়ে সোজা গিয়েছে ডুয়ার্সে নিশীথ সেনের বাড়ি। এখানে আমরা জানতে পারি ইরা হলো নিশীথের বড় বোন, আর এই ছিল বৃষ্টির ফেসবুক ফ্রেন্ড যামিনী সেন। এখানে আমরা ওদের ছোটবেলাটা দেখতে পাই, যে নিশীথ সেন কেন এমন ছিল। আসলে ওদের বাবা ওদের মায়ের উপর ভীষণ টর্চার করত, মারধর করত। একদিন ওদের 2 ভাই বোনের কাছেই ওদের বাবা ওদের মাকে মেরে ফেলে আর নিজেকেও শুট করে নিয়েছিল। এই ঘটনারই ইফেক্ট পড়েছিল ভাই বোনের উপর। এরা বলল আমি আবার ফিরে আসব। আর এখানেই সিনেমাটির গল্পটিকে শেষ করা হয়েছে। তো বন্ধুরা, ভিডিও এক্সপ্লেনেশন ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।